রক্তসিক্ত নিষিদ্ধ অনুভূতি পর্ব ৪। অন্ধকার বারান্দায় গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে মিষ্টি। প্রতিশোধের নেশা প্রতি মুহূর্তে বিগড়ে দিচ্ছে তার মস্তিষ্ক। ভালো থাকা করে দিয়েছে দায়। কি করেই বা ভালো থাকবে সে, যেই মানুষগুলো জীবনের সব ভালো থাকা কেড়ে নিয়েছে, তাদের শাস্তি না দিয়ে যে ভালো থাকা দায়। আলভি দরজা ঠেলে রুমে ঢুকলো সন্তর্পণে। লাইট জ্বালাতে গিয়েও জ্বালালো না। বারান্দায় এক চন্দ্রিমাকে দেখে থমকে গেল হৃদয়। চাঁদের জ্যোৎস্না ঠিক করে পড়ছে মিষ্টির মুখে। এ যেন সাধারণ কোনো রমণী নয়, সত্যি সত্যিই কোনো এক চন্দ্রকুমারী দাঁড়িয়ে জ্যোৎস্না বিলাস করতে ব্যস্ত। মিষ্টির এই রূপ আলভির হৃদযন্ত্র করে দিল অচল। মনের মধ্যে টের পেল প্রেমের গভীর আলিঙ্গন। সমস্ত প্রেমের জাগ্রত অনুভূতি নিজের কণ্ঠে ঠেলে গাইতে শুরু করলো। ভুল বুঝে চলে যাও, যত খুশি ব্যথা দাও। ভুল বুঝে চলে যাও, যত খুশি ব্যথা দাও। সব ব্যথা নীরবে সইব। বন্ধুরে, তোমার লেখা গান আমি গাইব। বন্ধুরে, তোমার লেখা গান আমি গাইব। ভুল বুঝে চলে যাও, যত খুশি ব্যথা দাও। ভুল বুঝে চলে যাও, যত খুশি ব্যথা দাও। সব ব্যথা নীরবে সইব। বন্ধুরে, তোমার লেখা গান আমি গাইব। বন্ধুরে, তোমার লেখা গান আমি গাইব। মন গগনে ফুল বনে তুমি বনমালী, আমি তো সেদিন ছিলাম প্রথম গানের কলি। মন গগনে ফুল বনে তুমি বনমালী, আমি তো সেদিন ছিলাম প্রথম গানের কলি। দুটি বীণা একটি সুর, আহা কত সুমধুর। দুটি বীণা একটি সুর, ভালোবাসা কি মধুর। তোমায় ছেড়ে যত দূরে রইব বন্ধুরে, তোমার লেখা গান আমি গাইব। বন্ধুরে, তোমার লেখা গান আমি গাইব। যে গানের বিনিময়ে ভালোবাসি, সে গানের ছন্দ দিতাম মুক্তঝরা হাসি। যে গানের বিনিময়ে ভালোবাসি, সে গানের ছন্দে দিতাম মুক্তঝরা হাসি। মিলন রজনী আজও তো ভুলিনি, মিলন রজনী আজও তো ভুলিনি। বিরহের রাগিনী হয়ে বাজব। বন্ধুরে, তোমার লেখা গান আমি গাইব। বন্ধুরে, তোমার লেখা গান আমি গাইব। আলভির সুরের জাদুতে মিষ্টি খেই হারালো। প্রতিক্রিয়াবিহীন নিভু নিভু চোখে চেয়ে রইল আলভির দিকে। আলভি চোরা হাসল ধীরে ধীরে, মিষ্টির অনেকটা কাছে চলে গেল। মিষ্টি পিছিয়ে গেল কয়েক পা। আলভি আবারও এগিয়ে গেল, কিন্তু মিষ্টি আর পেছাতে পারল না। দেয়ালে পিঠ ঠেকিয়ে ঠায় দাঁড়িয়ে রইল। আলভিকে সে এক বিন্দু পরিমাণ সহ্য করতে পারে না। ওর গায়ের গন্ধটাও যেন কেমন বিদঘুটে লাগে, যে গন্ধটাও মনে করিয়ে দেয় ও একটা খুনি। ওর গায়ে তোর বান্ধবীর রক্ত লেগে আছে। ঘৃণায় মিষ্টি চোখ বন্ধ করে ফেলল, ধাক্কা দিয়ে সরিয়ে যেতে চাইল আলভিকে, কিন্তু ফিট ৬ ইঞ্চির লম্বা চওড়া শক্তপোক্ত ভারী শরীরটা এক চুল পরিমাণ লড়াতে পারল না। শেষমেশ নিজেই সরে যেতে চাইল, কিন্তু আলভি তার হাতটা আত্মসাৎ করে নিল। দুষ্টু কণ্ঠে বলল, প্রেশার হাই হয়ে গেল যেমন তেঁতুল পানি খাওয়াটা জরুরি হয়ে যায়, ঠিক তেমন হাই লেভেলের প্রেম হলেও বইয়ের চুমু খাওয়াটা অত্যাবশ্যকীয় জরুরি হয়ে যায়। আমি চুমু খেতে আসিনি আলভি ওয়াহিদ, আপনার মৃত্যু দ্রুত হয়ে এসেছে। রক্তলাল চোখে তাকিয়ে জেদি গলায় বলে উঠল মিষ্টি,
অথচ আলভি কোনো প্রকার ভ্রুক্ষেপ করল না। উল্টো মিষ্টির কপালে সন্ধি জমালো, এলোমেলো কেশগুচ্ছ এক হাতে কানের কাছে গুজে দিতে দিতে বলল, কাম ডাউন, শুরু কর মিষ্টি। আমার প্রেমের মরণবাণে খুব শীঘ্রই তুই কাবু হতে যাচ্ছিস। রাত 2টো বেজে এসেছে। তানজিল এখনো বাড়ি ফেরেনি। তা নিয়ে অবশ্য সুমার মাথা ব্যথা নেই। সে খুব আরামে নাক ডেকে ঘুমাচ্ছে। রাত 3টা বেজে 18 মিনিট। পুরো বাড়ি তখন নিস্তব্ধ, অন্ধকারাচ্ছন্ন। কারো মৃদু গোংরানির শব্দ পেয়ে সুমার ঘুম ছুটে যায়। এদিক সেদিক তাকিয়ে ঠাহর করতে পারে না তানজিল তখনও ফেরেনি। সুমা কৌতূহল মেটাতে শব্দটাকে অনুসরণ করতে করতে দরজা খুলে বাহিরে বেরিয়ে আসে। পুরো বাড়ি অন্ধকার হওয়ায় তেমন সুবিধা করতে পারছে না। হাতের মোবাইল ফোনটা শক্ত করে ধরে ফ্ল্যাশ অন করলো। চুপি চুপি আরও কিছুটা এগিয়ে এসে একটি ঘরের কাছে দাঁড়ানো মাত্রই লজ্জায় আড়ষ্ট হয়ে পড়ল। সে যেই ঘরটির সামনে দাঁড়িয়ে আছে শুনেছে সেটা নাকি এই বাড়ির বড় ছেলের ঘর। আর এতক্ষণ হয়তো বড় ভাই আবির ঘনিষ্ঠ মুহূর্তের শব্দ পাচ্ছিল সে। ভাবতেই লজ্জায় কনিষ্ঠ হলো হৃদয়। আর এক মুহূর্ত দাঁড়ালো না, দৌড়ে নিজের ঘরে চলে গেল। তার ঠিক 2 মিনিটের মাথায় রুম থেকে বের হয়ে আসলো তানজিল। তানজিলকে দেখে ভড়কে গেল। দরজার আড়ালে লুকিয়ে থাকা সুহাসিনীর একজোড়া হরিণী চোখ, সেই সুদর্শনী মানবীর নয়ন ভর্তি কেবল শ্রাবণের ধারা টুপটাপ বৃষ্টি হয়ে ঝরছে। ঠোঁট দুখানা নাড়িয়ে খুব লঘু আওয়াজে বলল, পাপের পঙ্কে পূর্ণ পদ্ম, ফুলে ফুলে হেতা পাপ, সুন্দর এই ধরা ভরা, শুধু বঞ্চনা অভিশাপ। মিষ্টি রুমে এসে চুপচাপ বিছানায় গা এলিয়ে দিল। সোফায় পা কাত হয়ে শুয়ে থাকা আলভি চোখ বন্ধ করে জিজ্ঞেস করল, এত রাতে কোথায় গিয়েছিস? মিষ্টি ভরকালো না, সোজা সাপটা উত্তর দিল, পাপের রানী, পাপের রাজ্য ভ্রমণ করতে বেরিয়েছিল। আলভি মুচকি হাসল, অযথা নিজেকে পাপী বলছিস কেন? ভালো সেজে পাপ ধ্বংস করা যায় না, পাপী হতে হয়, তবেই তো হবে সমানে সমানে টক্কর। আলভি আর প্রতি উত্তর করল না। বাম হাতটা কপালে রেখে নিশ্চুপ হয়ে শুয়ে রইল। আজ 2 দিন হতে চলেছে ভার্সিটি যাওয়া হয় না। সুমা মিষ্টির সাথে এই ব্যাপারে কথা বলার জন্য এক প্রকার তাড়াহুড়ো করেই বের হচ্ছিল ঘর থেকে। তানজিল কাল রাতে আর ফেরেনি, মাত্র ফিরল ঘরে। দুজন দুজনের মুখোমুখি হতেই হালকা করে একটা ধাক্কা খেল। তানজিল চোখে মুখে বিরক্তি লেপ্টে দাঁড়িয়ে থাকলেও বিপরীত পাশে সুমা বুঝতে পেরে মেঝেতে পড়ে গেল। লুচ্চা কথাকার, মেয়ে মানুষের শরীরের সাথে ঘষা না দিলে তোর পেটের ভাত হজম হয় না। তানজিলকে কিছু বলার সুযোগ না দিয়ে আবার বলে উঠল, ও সরি, তুই তো ভাত গিলিস না, মদ গিলিস, কাকতারুয়ার বাচ্চা। নিজের দিকে তাকিয়ে দেখ, এই তানজিলের ঘষা পাওয়ার জন্য যোগ্যতা লাগে। সুমা মেঝে থেকে উঠে গিয়ে অবান্তর একটা কাজ করে বসলো। হুট করেই জড়িয়ে ধরলো তানজিলকে। তানজিল রেগে গিয়ে কিছু বলতে গিয়েও বলল না। কেন জানি আজ প্রথমবারের মতো বুকের মাঝে ধরাস ধরাস আওয়াজ হচ্ছে। কেন জানি এক আলাদা অনুভূতি মনটাকে মুহূর্তেই শান্ত করে দিয়েছে। নে বেশি করে ঘষা দিয়ে দিলাম, এইবার লেভেল সমান সমান বলেই সুমা খিলখিল করে হাসতে শুরু করলো। সুমার কথায় তানজিলের ধ্যান ভাঙল। খুব জোরে সোরে পুরুষালী শক্ত হাতে থাপ্পড় বসিয়ে দিল সুমার গালে। আর কোনোদিন আমার কাছাকাছি আসার চেষ্টা করবি না, কাকতারুয়ার বাচ্চা।
গালে হাত রেখে সুমা টলমলে রক্ত চোখে তাকালো তানজিলের দিকে। 5 ফিট 1 ইঞ্চির মেয়েটি তেড়ে গিয়ে পা দুটো সম্পূর্ণ উঁচু করে 5 ফিট 6 ইঞ্চির তানজিলের ঘাড় বরাবর বসিয়ে দিল তার দাতক পাটি। তানজিল আর শব্দ সুমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। কুকুরের বংশধর, কামড়ানোর আর জায়গা পাস না। সুমা দাঁতে দাঁত পিষে বলল, ভাবতো এমন করছিস যেন আমি কামড়ে দিলেই তোর পেটে বাচ্চা চলে আসবে। ঝিমধরা বিকেলের এলোমেলো শীতল বাতাস, দূর থেকে ভেসে আসা শালিকের ডাক, এমনকি বালুচর নদী তীরের দোল খাওয়া কাশফুলের হাসিতেও প্রকৃতি কেমন উদাস হয়ে আছে। প্রকৃতির সমস্ত উদাসীনতাই যেন ভর করেছে মিষ্টির মনে। চুপচাপ বসে আছে জানালার এক কোণে, হাতে উইলিয়াম এল ওয়াটকিনসনের বই। চোখ দুটো বইয়ের উপর নিবদ্ধ থাকলেও মন তার অস্থির নয়। তবুও মনোযোগ দেওয়ার বৃথা চেষ্টা চালাচ্ছে। হঠাৎ গাড়ির শব্দে মনোযোগটা পুরোপুরি ছুটে গেল। বিরক্তিতে কপাল কুঁচকে নিচের দিকে তাকালো। মাঝারি সাইজের একটা কালো মাইক্রো গাড়ি থেকে 4জন লোক হুড়মুড় করে বেরিয়েছে। তাদের মধ্যে 3জনকে দেশীয় ঠেকলে একজনকে চোখের দেখাতেও বোঝা যাচ্ছে যে অন্য দেশের মানুষ। গাড়ি থেকে নামতেই আবির ওয়াহিদ এসে তাদেরকে খুব সুন্দর করে ওয়েলকাম জানায়। 4জনের মধ্যে একজন আবিরের কানের কাছে ফিসফিসিয়ে বলে, স্যার, ফরেন মাল, কোটি কোটি টাকার কালো ব্যবসা চালায় দুবাই পুলিশের নাকের ডগা দিয়ে। মনোরঞ্জনের জন্য খাঁটি বাঙালি মেয়ের খোঁজ করেছে, তাই আপনার কাছে গিয়ে নিয়ে এলাম। বিনিময়ে যা চাইবেন তাই দিতে প্রস্তুত। লোকটার কথায় আবিরের চোখে মুখে খুশির ঝলকানি দেখা মিলল। গেস্ট রুমে সব কিছুর ব্যবস্থা আছে। নতুন মেয়ে এনেছি, কিছুদিন হলো, যাও তোমরা এনজয় করো। আর ওনাকে আমি ভেতরে নিয়ে যাচ্ছি। বিদেশি লোকটার দিকে ইশারা করে বলল আবির। আবিরের অনুমতি পেয়েই লোকগুলো বিশ্রী হাসি দিয়ে গেস্ট রুমে প্রবেশ করলো। আজ আবারও নেহার জীবনের কালো রাত্রি হতে চলেছে। উপর থেকে সূক্ষ্ম দৃষ্টিতে মিষ্টি নিজের দৃশ্যপট শ্রবণ করার চেষ্টা করছে। আবির বিদেশি লোকটার দিকে এগিয়ে গেল, ডান হাতটা বাড়িয়ে দিয়ে। হাই, আই অ্যাম আবির। হেই, আই অ্যাম ওয়াটসন, কাম ফ্রম দুবাই। নাইস টু মিট ইউ, প্লিজ কাম ইন। ও শিওর। আবিরের উদ্দেশ্য ওয়াটসনকে লিজার কাছে পাঠাবে। ওয়াটসনের জন্য লিজা ছাড়া এই মুহূর্তে ভালো কোনো অপশন নেই। ভাবতে ভাবতে মনে উকি দিল মিষ্টির ভুবনমোহিনী রূপের কথা। আরে হ্যাঁ, এই কথাটা আগে কেন মাথায় আসেনি লিজার। লিজার চেয়ে কয়েক গুণ ভালো অপশন মিষ্টি ছাড়া কেউ হতে পারে না। নিজেদের মধ্যে কথা বলতে বলতে ড্রয়িং রুমে প্রবেশ করলো ওবায়দুল ওয়াহিদ এবং তানজিল। সোফায় বসে থাকা বিদেশি লোকটার দিকে তাকিয়ে তাদের দুজনের কথা বন্ধ হয়ে গেল। আবিরের দিকে প্রশ্ন ছুড়ে দিলেন ওবায়দুল ওয়াহিদ, কে উনি? আবির, উনি ওয়াটসন। দুবাইয়ের বেশিরভাগ কালো ব্যবসা ওনার হাতের মুঠোয়। আমাদের কাছে সোনার পাখির জন্য এসেছে। একবার যদি ওনার মনোরঞ্জন করতে পারি তবে ভাবতে পারছো কি হবে? ওবায়দুল ওয়াহিদ ছেলের কাঁধ চাপড়ে বললেন, সাব্বাস বেটা। বিনিময়ে আবির হাসল। তানজিল এগিয়ে এসে বলে উঠল, তবে ভাই, সোনার পাখি কই পাবেন? আপনার হাতে যা আছে সবগুলোই তো। তুই গাধা, গাধাই থেকে যাবি। একটু বুদ্ধি শুদ্ধি বাড়া এবার। কিন্তু ভাই, কোনো কিন্তু নেই। আলবি ওয়াহিদ
এখন বাড়িতে নেই মানে তার সুন্দরী বউ বাড়িতে একা, অতএব মিষ্টি হবে আজকের শিকার। আমি ঠিক যেইভাবে বলবো ঠিক সেভাবেই করবি, ঠিক আছে? পরের কথাটা তানজিলের দিকে তাকিয়ে বলল, আচ্ছা ভাই। আবির ধীরে সরে সরাসরি মিষ্টির ঘরের সামনে এসে দাঁড়ালো। খুবই শালীনভাবে মিষ্টিকে ডাকলো। বড় ভাসুরের ডাক শুনে মিষ্টি তড়িঘড়ি করে ব্যস্ত হাতে দরজা খুলে দিল। দৃষ্টি জোড়া মিয়ে নিয়ে জিজ্ঞেস করলো, কিছু বলবেন ভাইয়া? আবির আমতা আমতা করে বলতে চাইলো না, মানে কিভাবে যে বলি তোমায়। সমস্যা নেই ভাইয়া, বলুন, আমি শুনছি। আসলে বাড়িতে একজন গেস্ট এসেছে, তার জন্য একটু আপ্যায়নের ব্যবস্থা করবে আর কি। অন্য সময় হলে লিজাকেই বলতাম, কিন্তু লিজা তো খুব অসুস্থ। আমার রুমেও গিয়েছিলাম, দেখি ঘুমিয়ে পড়েছে, তাই নিরুপায় হয়ে তোমার কাছে আসতে হলো। চিন্তা করবেন না আপনি, রাহিমাকে ডেকে দিন, আমি সামলে নিচ্ছি। রাহিমা তো দুপুরের কাজ সেরে চলে গিয়েছে। মিষ্টি একটু চুপ করে গেল। প্রতিদিন রাহিমা রাতের সব কাজ শেষ করে তারপর বাড়ি যায়। আজ কেন এত তাড়াতাড়ি চলে গেল? মনের মধ্যে এমন হাজার প্রশ্নগুলো ঘুরপাক খেলেও মিষ্টি দায়ভার থেকে আবিরকে বলল, আপনি চলুন, আমি আসছি। ওবায়দুল ওয়াহিদ ওয়াটসনের সাথে কথা বলে তাকে ব্যস্ত রাখার চেষ্টা করছে। আবির নিজের কাজ শেষ করে নিচে নেমে আসছে। সেদিকে তাকিয়ে তানজিল ভ্রু নাচিয়ে ইশারায় জানতে চাইল প্ল্যান সাকসেসফুল কিনা। আবির হাতের বৃদ্ধাঙ্গুলটা উঁচিয়ে ধরে কনফার্ম করলো প্ল্যান সাকসেসফুল। মিষ্টি দ্রুত হাতে নাস্তা তৈরি করছে। তানজিল রান্নাঘরে এসে একটু তাড়া দিয়ে বলল, আর কত দূর মিষ্টি? তানজিলকে দেখে মিষ্টির গা জ্বলে উঠল। ভদ্রতা বজায় রেখে বলল, এই তো আর 2 মিনিট। তানজিল বাঁকা হাসল। সে এদিক সেদিক চোরা চোখে তাকালো, তারপর উত্তেজিত কণ্ঠে বলল, এক পাও নড়বে না মিষ্টি, তোমার পিঠে তেলাপোকা। ব্যাস, মেয়ে মানুষ যতই সাহসী হোক না কেন, এই একটা জায়গায় সবসময় ভীতু। মিষ্টি তেলাপোকার কথা শুনে বরফের মতো জমে গেল। তানজিল তেলাপোকা তাড়ানোর উছিলায় মিষ্টির কাছে গিয়ে পকেট থেকে একটা কাঁচি বের করলো। খুবই নিপুণ হাতে মিষ্টির ব্লাউজের এক অংশ কেটে দিল। কোথায় কোথায় তেলাপোকা? জুতা হাতে দৌড়াতে দৌড়াতে রান্নাঘরে প্রবেশ করলো সুমা। সুমার এমন চিৎকারে তানজিল ভড়কে গেল। মিষ্টিও ঘুরে গিয়ে সুমার দিকে তাকালো। তানজিল দ্রুত হাতের কাঁচিটা লুকিয়ে ফেলল। সুমা জরুরি নজরে তানজিলের দিকে তাকালো। কোথায় তেলাপোকা বলামায়, জুতো দিয়ে ফিসে মারব। এ কেমন মেয়ে মানুষ বাবা, তেলাপোকাকেও ভয় পায় না। হে আল্লাহ, এই ভয়ঙ্কর মেয়ের হাত থেকে আমাকে অন্তত রক্ষা করো, মনে মনে বলল তানজিল। মুখে উচ্চারণ করলো, কাকতাড়ুয়ার বাচ্চাকে দেখে ভয়ে পালিয়ে গেছে, যা এখান থেকে। আমি যাব কেন? গেলে তুই যা, আমি মিষ্টির কাছে থাকব। কি? তানজিল আটকে উঠল, বড় করে ঢোক গিলল। সুমা এখানে থাকলে তাদের প্ল্যান পুরো ভেস্তে দিবে ভেবেই তানজিল ভয় পেল। কি করবে বুঝতে না পেরেই হুট করেই অপ্রত্যাশিত কাজ করে বসলো। আচমকাই সুমাকে কোলে তুলে নিল। সুমা চিল্লিয়ে উঠল, এই তুই কি করছিস? নামা বলছি আমাকে। চুপ, একটা কথাও বলবি না, কাকতাড়ুয়ার বাচ্চা। কাকতাড়ুয়ার নিঃশ্বাস পড়লেও যার গায়ে ফোস্কা পড়ে সেই মানুষ আমাকে কোলে তুলে নিল কি মনে করে? একটু চুপ করে ভেবে সুমা আতঙ্কিত কণ্ঠে বলল, লুচ্চার বাচ্চা, তুই যদি মনে করিস আমাকে কোলে করে নিয়ে গিয়ে ছাদ থেকে ফেলে দিবি, তাহলে বলে দিলাম ভূত হয়ে এসে হলেও তোর ঘাড় কামড়ে দিব। কামড়াকামড়ি ছাড়া আর কি জানিস? তোকে কাকতাড়ুয়া না ডেকে কুত্তা ডাকা উচিত ছিল। কি তুই কুত্তা?
তোর 14 গোষ্ঠী কুত্তা, কুত্তার মতোই তো মাইয়া গো শরীর ছিঁড়া ছিঁড়া খাস। ততক্ষণে তানজিল সুমাকে নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে গেল। মিষ্টির কান তাদের কথোপকথনে থাকলেও দৃষ্টি ঘোরালো না লজ্জায়। কাজ করতে করতেই ঠোঁট টিপে হাসলো। নিচ থেকে আবির ওয়াহিদ খেয়াল করলো তানজিল সুমাকে কোলে নিয়ে তার ঘরের দিকে যাচ্ছে। তবে কি তানজিল কাজটা করতে পারেনি? চিন্তায় আবিরের মুখটা শুকিয়ে গেল। প্রায় 15 মিনিট পর মিষ্টি নাস্তা দিয়ে হাজির হলো ড্রয়িং রুমে। নাস্তা রেডি ভাইয়া, যাও ওনার সামনে দিয়ে আসো তাহলে। মিষ্টি মাথা উঁচু করে ওয়াটসনের দিকে তাকালো। ওয়াটসনও মিষ্টির দিকে তাকিয়ে হাসলো। তবে হাসিটা মিষ্টির হজম হলো না, কেন যেন অস্বস্তি বাড়িয়ে দিল। তবে কিছু করার নেই, নিজের দায়িত্বটা মিষ্টি পালন করবেই। মাথা পড়া অস্বস্তি নিয়ে এগিয়ে গেল ওয়াটসনের দিকে। আবির দ্রুত শিকারি চোখ নিক্ষেপ করলো মিষ্টির পিঠের দিকে। লম্বা কেশগুচ্ছ আটসাট করে খোঁপায় বেঁধে রাখা, কপালের কিছু চুল ঘামের সাথে লেপ্টে আছে। মুখে তেমন কোনো সাজসজ্জা নেই, একদম নর্মাল লুকেই মিষ্টিকে লাগছে অতুলনীয়। এতক্ষণ কাজ করার কারণে ঘেমে পিঠ ভিজে গিয়েছে। যেহেতু পরনের ব্লাউজটা আগে থেকেই কাটা, তাই এতক্ষণে সেটা ছিঁড়ে আরেকটু নিচে নেমে গিয়েছে। ভেজার সাথে সাথে ব্লাউজে মিশ্রণভাবে ছিঁড়ে যাচ্ছে, অথচ মিষ্টি টেরই পাচ্ছে না। পিঠের অর্ধাংশ প্রায় উন্মুক্ত হয়ে গিয়েছে। সাদা ধবধবে পিঠে কালো ছোট ছোট লোমগুলো আকর্ষণীয় দেখাচ্ছে। মোহনীয় দৃষ্টি নিক্ষেপ করে আবির সেই দিকেই তাকিয়ে আছে। নাস্তা দেওয়ার জন্য ঝুঁকে গেলেই কিছুক্ষণের মধ্যেই পুরোপুরিভাবে উন্মুক্ত হয়ে যাবে মিষ্টির পিঠ। সেই সাথে ঝুঁকি স্পষ্ট হবে বুকের ভাঁজ। কি নিখুঁত প্ল্যান সাজিয়েছে আবির। হঠাৎ করে সেখানে আবির্ভাব ঘটে অপ্রত্যাশিত ব্যক্তির। পেছন থেকে গিয়ে মিষ্টির কোমর জড়িয়ে ধরে পিঠ ঢেকে ফেলে আলভি। মধুময় কণ্ঠে বলে ওঠে, রেওয়াজে মন দিতে পারছিলাম না বউ, খুব প্রেম পেয়েছে। মিষ্টি রেগে বোম হয়ে গেল। আশেপাশে তাকিয়ে লজ্জাও পেল বটে। নিজের রাগ সংবরণ করে কটমট করে বলল, গেস্টের সামনে অসভ্যতামি না করলেই নয়। তবে রুমে চল ফাস্ট, তুই বুঝতে পারছিস না আমার কী পরিমাণ প্রেমের পিপাসা পেয়েছে। তোকে চুমু না খেলে সেই পিপাসা মিটবে না। মিষ্টিকে কথা বলার সুযোগ না দিয়ে সোজা কোলে তুলে হাঁটা ধরল আলভি। পেছনে তাকিয়ে বলল, দেশের বিখ্যাত সুরকার আলভি ওয়াহিদের বউকে সে যে কোনো মূল্যে প্রোটেক্ট করবে, দরকার পড়লে সব ধ্বংস করে দিবে। তোমরা বরং নিজেদেরকে নিয়ে ভাবো, ধ্বংসের হাত থেকে নিজেদের কিভাবে প্রোটেক্ট করবে। উবাইদুল ওয়াহিদ বসা থেকে ধপ করে দাঁড়িয়ে গেল। পাপের ন্যায় ফোঁসফাঁস করতে করতে, বাপের সাথে লাগতে এসো না আলভি। পাপের দুনিয়ায় আমি তোমার চেয়েও বিজ্ঞ। বিনিময়ে আলভি মুচকি হেসে মিষ্টিকে নিয়ে প্রস্থান করল। বজ্রহত চোখে আবির সেদিকে তাকিয়ে থেকে বলল, এর চেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি সামলানোর জন্য তৈরি হওয়া আলভি ওয়াহিদ। ওয়াটসন তাদের কথোপকথন বুঝতে পারল না, তবে সামনে দাঁড়িয়ে থাকা রমণীর রূপের আগুনে সে মুগ্ধ হয়েছে। এমন রমণীর খোঁজেই তো বাংলাদেশে আসা। ওয়াটসন ওপরের দিকে দৃষ্টি স্থাপন করে ওবায়দুল ওয়াহিদকে উদ্দেশ্য করে বলল, যে কোনো মূল্যে এই সুন্দরীকে আমার বিছানায় চাই, বিনিময়ে যা চাইবে তাই পাবে। হ্যালো ডক্টর, নূর আলম বলছেন। ইয়েস, কে আপনি? মিষ্টি আলভি ওয়াহিদের স্ত্রী। ফোনের অপর পাশ থেকে নূর আলমের মুখটা উজ্জীবিত হয়ে ওঠে। আরে প্রিন্সেস যে, তা কি মনে করে ওবায়দুল ওয়াহিদের পুত্রবধূ হিসেবে কোন দায়িত্বই তো পালন করা হলো না, তাই ভাবলাম আপনাকে দিয়েই শুরু করি। আমি একটা ঠিকানা দিচ্ছি,
সময় মতো চলে আসবেন তাহলে। ডিয়ার প্রিন্সেস, তোমার মতো পরস্পরাকে নিজের করে পাওয়ার জন্য আমি সবসময় ফ্রি। ওপাশ থেকে আর উত্তর এলো না। টুং টুং করে ফোনটা অনেক আগেই কেটে দিয়েছে মিষ্টি। চেহারায় কাঠিন্যতা বজায় রেখেই খোলা আকাশের দিকে তাকিয়ে আছে। ওই দূর আকাশ থেকে প্রাণপ্রিয় মানুষগুলো ছটফট করে কান্না করছে। সে নীরব কান্নার ছটফটানো মিষ্টির মনে বারবার দাগ লেগে কেটে একই কথা বলছে, ছাড়বি না মিষ্টি, কাউকে ছাড়বি না। আকাশ মানে তাকাস না মিষ্টি, শূন্যতা ছাড়া আর কিছুই মিলবে না। পেছন থেকে আলভি মিষ্টি কণ্ঠে বলতে বলতে এগিয়ে আসলো মিষ্টির অনেকটা কাছে। মিষ্টি ফিরে না। আলভির আগমনে তপ্ত নিঃশ্বাস ফেলল। দৃষ্টি তখনও শূন্য, নিবদ্ধ রেখেই বলল, ওই আকাশে কে থাকে জানিস? যাদের তোরা আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস। রোজ তারা নিয়ম করে আমার সাথে কথা বলতে বলতে কেঁদে ওঠে, বারবার বলে দেয় কাউকে যেন ছাড় না দেই। আলভি চুপ করে থাকে, কিছু বলার নেই তার। সত্যিটা যতবারই মিষ্টিকে বলতে চেয়েছে পেরে ওঠেনি। এখন মেনে নিয়েছে সবটা। জেনে হোক বা অজান্তে সে যে পাপ করেছে তার ক্ষমা হয় না। কি করবে সে? তার শরীরেরও তো একই রক্ত বইছে। কি করে নারী থেকে নিজেকে দূরে রাখত, তবুও সে রেখেছে। নিজের ভেতরের সত্তাটাকে খুব কষ্টে সামলে রেখেছে মিষ্টির ভালোবাসার লোভে। ভালোবাসা এমন কেন হয়? একটা মানুষ কতটা ভালোবাসতে পারলে নিজের অস্তিত্বটাকেও বিসর্জন দিয়ে দেয়। মিষ্টিকে কি করে বোঝাবে তার ভালোবাসার গভীরতা? আমাকে কি মাপ করা যায় না মিষ্টি? মিষ্টি নিশ্চুপ, কোনো কথা বলে না, মনে মনে অন্য চিন্তায় ডুবে আছে। তোকে আমি কিভাবে বোঝাবো মিষ্টি? সেদিন যা হয়েছিল সব অ্যাক্সিডেন্ট ছিল। আমি ইচ্ছে করে কিছু করিনি। তুই ছাড়া আমি অন্য কোনো নারীতে আসক্ত নই। আফসোস, নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য কোনো কিছুই অবশিষ্ট নেই। বৃথা কষ্ট করার দরকার নেই আলভি। মিষ্টি কথাটা বলে আর দাঁড়ানোর প্রয়োজন বোধ করলো না। ছাদ থেকে নেমে যাওয়ার জন্য পা বাড়ালো। আলভি মিষ্টির হাতটা নিজের দুই হাতের মুঠোয় নিয়ে ভেজা কণ্ঠে বলল, তুই আমার বিগড়ে যাওয়া মস্তিষ্কের বেখেয়ালি পাগলামি। তোকে ভালোবাসতে না পারার যন্ত্রণায় আমি আমার ভালো থাকা ভুলে গিয়েছি। ভুলে যা আলভি। নিজেকে ভুলে যেতে পারলে মৃত্যু যন্ত্রণাটা হয়তো কম পাবি। তবে তাই হোক মিষ্টি, মেরে ফেল আমাকে। মুক্তি করে দে এই নিষিদ্ধ অনুভূতির বেড়াজাল থেকে। নিজের হাতে শেষ করে দে সব। কথাগুলো বলতে বলতেই আলভি ছাদের কার্নিশে চলে গিয়েছে। সেদিকে তাকাতেই মিষ্টির চোখ বড়সড় হয়ে যায়। আর এক পেছনে গেলেই নির্ঘাত মৃত্যু। মিষ্টি একটানে আলভিকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে। কি করতে যাচ্ছিলি আলভি? আর একটু হলে তো। আমাকে এখনো ভালোবাসিস মিষ্টি? মিষ্টি কোনো কথা বলে না। আলভির বুকে মাথা রেখে কান্না করতে থাকে। আলভি মিষ্টিকে আরেকটু শক্ত করে জড়িয়ে নেয়। তা তোর প্রতি আমার অনুভূতিগুলো নিষিদ্ধ নয় মিষ্টি। আমি তোকে অনুভূতির গভীরতা দিয়ে ছুঁতে চাই। মিষ্টি নিশ্চুপ কেঁদেই যাচ্ছে। এক হাতে খামচে ধরছে বুকের বাঁ পাশের শার্টের অংশ। আঙ্গুল দিয়ে আঁকুবুকি করতে করতে মনে মনে আওড়ালো, নিষিদ্ধ সব অনুভূতি, নিষিদ্ধ তোর সব অনুভূতি। আমি রক্তে রাঙাবো তোর এই বুকটা। আমি নিজে হাতে ক্ষতবিক্ষত করব। তোর হৃদয় খোদাই করে পাপের সিলমোহর লাগিয়ে দিব। পাপের কোনো ক্ষমা হয় না আলভি। অন্তত আমার কাছে কোনো ক্ষমা নেই। সকালের নাস্তা সেরেই আলভি খুব তাড়াতাড়ি বের হবে। আজ শহরের বাইরে একটা কনসার্ট হবে। অনেকটা পথ জার্নি করতে হবে, তাই সকাল সকাল বেরিয়ে গিয়েছে।
কনসার্ট শুরু হবে সন্ধ্যায়, সেখানে গিয়ে একটু রেস্ট নিয়ে নেওয়া যাবে। রেডি হয়ে নিচে নামতেই দেখলো মিষ্টি হাওয়া বেগম আর রাবেয়া বেগমের সাথে হাতে হাতে কাজ করছে। স্বামী তার কাজে চলে যাচ্ছে, কই তাকে একটু আদর করে বিদায় দিবে, তা না করে এখানে ভালো বউগিরি দেখানো হচ্ছে। মিষ্টির নরম হাতের স্পর্শ পেতে মনটা আকুপাকু করছে, কিন্তু কি করে কাছে আনা যায়। আলপি ধরা গলায় মিষ্টিকে ডেকে বলল, মিষ্টি আমার গিটারটা কোথায় রেখেছিস, খুঁজে দিয়ে যা। রান্নাঘর থেকে উত্তর আসলো বারান্দার কর্নারে। আলভির রাগ হলো, কেমন বউ, বাংলা সিনেমা দেখে না নাকি কখনো? জামাই কি সুন্দর, বউকে এটা সেটার অছিলায় ডেকে এনে দরজা বন্ধ করে রোমান্স করে। আমার ভাগ্যে এ কেমন পাঞ্চে বউ জুটল খোদা। ছোট থেকে এই পর্যন্ত ৯৯ বার জান কবজের হুমকি খেয়ে গেলাম। আল্লাহ কি যা ভাগ্য, আর কেন খাবারের নাম লিখে নাই। আলভি ধৈর্য হারালো না, আবার ডেকে উঠল, মিষ্টি আমার ব্লু শার্টটা কোথায়, খুঁজে পাচ্ছি না। মিষ্টি রান্নাঘর থেকে উত্তর দিল, ওইটা ছাদে আছে, শুকাতে দিয়েছি। যা বাবা। মিষ্টি এবারেও এলো না। আলভির খুব রাগ হলো, বড়সড় পা ফেলে রান্নাঘরে চলে গেল। ভেবেছি যাওয়ার আগে একটা বাচ্চা দিয়ে যাব, ফিরে এসে যেন আব্বা ডাক শুনতে পারি। তুই এখানে রান্না করলে সেই কাজ করবে কে শুনি? দেখ মিষ্টি, এই সংসারে তোর প্রধান কাজ হচ্ছে আসতে যেতে আমাকে চুমু খাওয়া, এতে আব্বা হওয়ার একটা ধাপ এগোবে। ভেবে দেখ, সুবিধা তোরই। মিষ্টি একবার হাওয়া বেগমের দিকে চায় তো একবার রাবেয়ার দিকে চায়। এই বেহায়া লোকটার কি লাজ লজ্জা বলতে কিচ্ছু নেই নাকি? ছি। হাওয়া বেগম মুখে কাপড় চেপে চুপচাপ রান্নাঘর থেকে বেরিয়ে গেল। রাবেয়া বেগম উপায় না পেয়ে জোরে জোরে শব্দ করে থুতনি নাড়াতে শুরু করলো। আলভি আবারও শক্ত গলায় বলে উঠল, এ কি, তুই এখনো বসে আছিস? মিষ্টিকে চমকে দিয়ে আলগোছে কোলে তুলে নিয়ে হাঁটা ধরলো আলভি। সিঁড়ি বেয়ে উঠতেই ওবায়দুল ওয়াহিদের মুখোমুখি হলো। ওবায়দুল ওয়াহিদ মুখটা কঠিন করে বললেন, বইয়ের আঁচল ধরে ঘোরাঘুরি এই বাড়ির ছেলেদের শোভা পায় না, তবে কি পরনারীর বিছানায় শোভা পায় আব্বু? আমাকে ঘাঁটতে আসবেন না, ফেঁসে যাবেন। সুমা সকাল সকাল ভার্সিটিতে চলে এসেছে, অবশ্য মিষ্টিও এসেছিল সাথে, কিন্তু মাঝপথে কি যেন কাজ আছে বলে রিক্সা থেকে নেমে গেল। সুমার তাই একা একাই ভার্সিটিতে আসতে হয়েছে। 2টা ক্লাস ইতিমধ্যে শেষ, আরেকটি ক্লাস বাকি থাকলেও করার ইচ্ছে হলো না তার। মাঠে তখন কড়া রোদ্দুর, ঘামে চিকচিক করছে কপাল, ব্যবসা গরমে গলা শুকিয়ে এসেছে। দ্রুত পায়ে ক্যান্টিনের দিকে হাঁটা ধরল। হঠাৎ চোখ পড়ল গেটের দিকে। তানজিল দ্রুত পায়ে বের হয়ে যাচ্ছে। ভার্সিটিতে এসে ক্লাস করতে না দেখেনি, তবে এতক্ষণ কোথায় ছিল? আবার কেন অঘটন ঘটতে আসেনি তো? কথাগুলো ভেবেই সুমা পেছন থেকে তানজিলকে ডাক দিতে হাত উঁচু করে, কিন্তু আকম্বিক কারো আছড়ে পড়ার শব্দ পেয়ে তড়িৎ ঘুরে তাকায়। সামনে একটি মেয়ের রক্তাক্ত দেহ দেখে আর্তনাদ করে উঠল তানজিল। এই কণ্ঠস্বরের সাথে কিছুক্ষণের পরিচয় তানজিলের, তবুও যেন মনে হলো বহু যুগের পরিচিত কণ্ঠস্বরের শব্দ পেল। নিজেকে ভুল হলো না চিনতে। সচল মস্তিষ্ক স্পষ্ট শুনল সুমা তাকে তানজিল বলে রেখেছে। মেয়েটা তাকে নাম ধরে ডাকলো। রাগ হলো না কেন, উল্টো যেন প্রথমবার খুব ভালো লাগছে। তানজিল বেরোতে গিয়েও পা জোড়া থামিয়ে ফেলে।
ঘাড় ফিরিয়ে পেছনে তাকায়। ততক্ষণে মাঠের চারপাশে ভিড় জমে গিয়েছে। ভিড়ের কারণে সুমাকে ঠাহর করে উঠতে পারছে না তানজিল। মনের মধ্যে অবান্তর ভাবনার উদয় হলো। কেন জানি হলো, মনে হলো সুমা কি কোনো বিপদে পড়েছে। বুকের ভেতরটা ধ্রিম ধিম শব্দ করে উঠল। অথচ এমনটা তো এর আগে কখনো কারো জন্যই হয়নি। হিসেব মিলাতে ব্যর্থ হয়ে দৌড়ে গেল সেখানে। ভিড় ঠেলে দেখলো একটা ছাত্রী ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে। কিছুটা দূরে সুমা চোখ বন্ধ করে অনবরত কাঁপছে। চোখ দুটোতে জল গড়িয়ে পড়ছে। শ্যামল কালো মেয়েটিকে এই প্রথম তানজিল গভীরভাবে দেখল। বৃষ্টির ফোঁটার মতো চোখের পানি, সূর্যের আলোয় মুক্তা দানার মতো লাগছে। মুখের চাপা রং অতিরিক্ত ভয় আর কান্নায় লাল হয়ে গিয়েছে। ভয়ে কুঁচকে থাকা কপালের ভাঁজ মুখের আদল রূপান্তর করছে একটা বাচ্চা মেয়েতে। কি সুন্দর বাচ্চাদের মতো ভয় পেয়ে শ্যামকালো মেয়েটি এক কোণে গুটিসুটি মেরে বসে আছে। তানজিল সেই দিকে মহাবৃষ্টির ন্যায় তাকিয়ে থেকে এগিয়ে গেল। আলতো করে স্পর্শ করল সুমার কাঁধ। সুমা হকচকালো চোখের সামনে তানজিলকে দেখে কোনো কথা ছাড়াই আছড়ে পড়ল তার বুকে, নিতান্তই একটা ছোট্ট আদরে বাচ্চার মতো। ভয়ে মুখ লুকালো তানজিলের বক্ষস্থলে। তানজিলের হৃৎপিণ্ডের গতি বেড়ে গেল। ধড়াস ধড়াস শব্দে কেঁপে কেঁপে উঠল সর্বাঙ্গ। চারিদিকের আবছা অন্ধকার, সন্ধ্যা নেমেছে। চারিদিকে মাগরিবের আজানের মধুর সুর, আজানের নামাজের আহ্বান জানাচ্ছে মুসল্লিদের। শুনশান গলি থেকে দ্রুত কদমে বেরিয়ে এলো এক রমণী। ব্যস্ত পায়ে কিছু দূর গিয়ে গায়ের বোরকাটা খুলে ফেলল। রাস্তায় বসে থাকা এক বৃদ্ধা চাচির হাতে বোরকাটা দিয়ে আবারও হাঁটা ধরল অন্ধকার রাস্তা ধরে। কোলাহল থেকে কিছু দূর গিয়ে দাঁড়িয়ে পড়ল ছোট্ট একটা দোকান থেকে এক বোতল পানি কিনে নিয়ে কিছু পানি ঢেলে হাত ধুয়ে ব্যস্ত হয়ে পড়ল। হাতে লেগে থাকা তাজা রক্ত মুহূর্তেই ধুয়ে নিল সাপেদ পানি দিয়ে। রক্তমাখা লাল হাত সাদা ধবধবে হয়ে গিয়েছে। কিছু পানি হাতে নিয়ে মুখে ছিটা দিয়ে নিল। তারপর ঠোঁট বাঁকিয়ে রহস্যময় হাসল, বিড়বিড় করে বলল, মিষ্টি ছাড়ও দেয় না, ছেড়েও দেয় না। পাপের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। সকালের ঘটনা সুমার ওপর বেশ প্রভাব ফেলেছে। জ্বর বাঁধিয়ে ফেলেছে মুহূর্তেই। আদ্রিতা চাহনি দিয়ে পলক চেয়ে আছে তানজিল। ভুলোমনার মতো ভুল করেই চেয়ে আছে সে। এই চেয়ে থাকার কারণ জানা নেই তার। বুকের ভেতরের শব্দটা এখনো শোনা যাচ্ছে, এই সদ্দীপনা। দাপুটে মেয়ে কিনা এখন। ভীতু সামান্য একটু রক্ত দেখেই হুঁশ উড়ে গেল। মুচকি হাসলো তানজিল খোঁচা খোঁচা চাপা দাড়ির সাথে। তার হাসিটা বেশ মানানসই। জ্বরের ঘোরে সুমাকে যেন বিড়বিড় করছে। ঠিক কি বলতে চাইছে সেটা জানার আগ্রহ করে থেকেই তানজিল একটু ঝুঁকে গেল সুমার দিকে। দুজনের মধ্যে এখন আর তেমন দূরত্ব নেই। বুকের ভেতরের ধুকপুকানিটা হঠাৎ তরতর করেই বেড়ে গেল মনে হচ্ছে। কর্ণকুহর সজাগ করে সুমার দিকে মনোযোগ দিল। সুমা বিড়বিড় করে বলছে, লুচ্চা বেটা, একদম কাছে আসার চেষ্টা করবি না, কামড়ে দিব। সুমার কথাগুলো বুঝতে পেরেই এক ঝটকায় উঠে বসলো তানজিল। এই মেয়ে ঘুমের ঘোরেও তাকে কামড়ায়। ছি তানজিল, তুই কিনা এই মেয়ের ঘুমের মধ্যে গিয়েও কামড় খাস। তানজিল থতমত খেল, কিন্তু আজের আর রাগ হচ্ছে না, বরং সুমার কথাগুলো বাচ্চামো লাগলো। মেয়েটার শ্যামকালো মুখটা কত মায়াবী, মনে হচ্ছে ওই পূর্ণিমা চাঁদের মতো।
জ্যোৎস্না মেখে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। শ্যামকালো মেয়েদেরকে কি পূর্ণিমার জ্যোৎস্নার সাথে তুলনা করা মানায়? হ্যাঁ মানায়, খুব মানায়। আমার শ্যামকালো বধূকে ওই পূর্ণিমার চেয়ে সুন্দর দেখায়। বধূ, আমি কি তাকে বধূ হিসেবে মানি? হ্যাঁ মানতেই হবে। এমন মায়াবতী হৃদয়হরণীর প্রেমে না পড়ে কি থাকা যায়? ঠোঁট এলিয়ে আবার মুচকি হাসল তানজিল। ওহে শ্যামকালো বালিকা! বধূ অবশেষে কালবৈশাখী ঝড়ের মতো হৃদয়টা লণ্ডভণ্ড করে দিয়ে স্বীকারোক্তি নিয়েই ছাড়ল ভালোবাসি। লিজার ঘর থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে মিষ্টি ছুটে গেল। আবির লিজার দুই হাত চেপে ধরে জোর করে কিছু একটা খাওয়াতে চাচ্ছে, কিন্তু লিজা কিছুতেই খাবে না। চিৎকার করে আলভি আলভি বলে রেখে যাচ্ছে কেবল। অভাগিত আর জানে না আলভি কাল রাত থেকেই বাড়িতেই নেই। নাগরকে ডেকে লাভ নেই, আজ তোকে বাঁচানোর জন্য তোর নাগর আসবে না। আবিরের কথা শুনে লিজার কলিজা শুকিয়ে গেল। তবে কি এই সন্তানটাকেও বাঁচানোর শেষ আশাটুকু হারিয়ে গেল? চোখ টিপে জল ফেলল দুই ফোঁটা। নিজের কাপা হাতটা পেটে চেপে ধরে কেঁদে উঠল। মাকে ক্ষমা করে দিস বাবু, তোকে আমি রক্ষা করতে পারলাম না। হাত পা ছেড়ে দিল লিজা। জড়বস্তুর মতো দাঁড়িয়ে আছে। বাচ্চার বা বাঁচানোর কোনো চেষ্টাই আর নেই। উর্মি লতার মতো লতানো দেহখানি নেতিয়ে গেছে। চিবুক নামিয়ে অসহায় স্বীকার করে নিয়েছে। আবির বিশ্রী হাসল। হাতে থাকা ওষুধটা লিজার মুখের সামনে এগিয়ে দিল। লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নে, তোর সন্তানকে বাঁচাতে কেউ আসবে না। আচমকাই আবিরের হাতটা খপ করে নিজের তুলতুলে নরম হাত দিয়ে শক্ত করে চেপে ধরল মিষ্টি। যদি বলি আমি বাঁচাবো? আবির মিষ্টির হাতটা কৌশলে নিজের আয়ত্তে নিয়ে পেছনের দিকে মুচড়ে ধরে ব্যঙ্গ হাসি দিয়ে বলল, ওকে না হয় পরে বাঁচাবে, আগে নিজেকে বাঁচিয়ে দেখা দেখি। লিজা ঘাবড়ে গেল। এই মৃত্যু খেলায় আমৃত্যু বেঁচে থেকে একটু একটু করে মরে যাওয়ার যন্ত্রণা সে প্রতি সেকেন্ডে উপলব্ধি করে সে। এই খেলায় নতুন করে মিষ্টির প্রবেশ ঘটাতে চায় না। তার জীবনটা তো অন্ধকার হয়ে গিয়েছে, কিন্তু মিষ্টির জীবন কিছুতেই তলিয়ে যেতে দিবে না। এদিকে মিষ্টি ছাড়া পাওয়ার জন্য ছটফট করছে, কিন্তু পুরুষ মানুষের শক্তির সাথে পেরে ওঠা সম্ভব হচ্ছে না। আবিরের চোখে মুখে মোহ। যেই স্বপ্নের নারীকে ছোঁয়ার জন্য এত অপেক্ষা, তাকে কাছে পেয়ে কি ছাড়তে ইচ্ছে করে? আবিরেরও করছে না। নসিকা গ্রন্থ দিয়ে ঘ্রাণ নিচ্ছে মিষ্টির শরীরের। মিষ্টি ঘৃণায় থুতু ছুঁড়ে মারে আবিরের মুখে। এতে আবির আরও বেশি খেপে যায়। শক্ত হাতে চুলের মুঠি চেপে ধরে মিষ্টির। লিজা ছটফটানো দৃষ্টি এদিকে সেদিকে তাকায়। হাতের কাছে আত্মরক্ষার জন্য কোনো কিছুই নজরে আসলো না। নিজের জন্য নয়, বরং মিষ্টির চিন্তায় সর্বাঙ্গ থরথর করে কাঁপছে। পাগলের মতো ছোটাছুটি করতে লাগলো। হঠাৎ মনে পড়ে গেল বিছানার চাদরের নিচে আবিরের একটি ছুরি থাকার কথা। লিজা অন্যদের ন্যায় দৌড়ে গেল। বিছানার চাদর উল্টে পেয়েও গেল ছুরিটা হাতে নিয়েই আবিরের দিকে তাক করে দাঁড়ালো। আবির, ছেড়ে দিন মিষ্টিকে, নইলে আমি খারাপ কিছু ঘটিয়ে ফেলবো। লিজার ছুরি ধরা হাত তখনও কাঁপছে। ছোট কাপা কাপের তোপে দাঁতে দাঁত বাড়ি খাচ্ছে। লিজার দিকে তাকিয়ে আবির কিছুটা ঘাবড়ালো। বড্ড বার বেড়েছে তোর, এটা খেলার জিনিস নয়, ফেলে দে বলছি। লিজা কাপা কাপা গলায় বলল, আমি কি বলছি শুনতে পাসনি? মিষ্টিকে ছেড়ে দিন। লিজার এই রূপ মিষ্টিকে অবাক করলো। চিৎকার করে বলল,
সেদিন নিজেকে বাঁচানোর জন্য যদি এভাবে অস্ত্র ধরতে, আজ তুই খোলা আকাশে নিঃশ্বাস নিতে পারতে লিজা। সেদিনের অসম্পূর্ণ কাজটা সম্পূর্ণ কর লিজা। মেরে দে, একদম হৃৎপিণ্ড বরাবর বসিয়ে দে ছুরি। হারি আপ লিজা, হারি আপ। মিষ্টির গলার জোরে আবির ভরকালো, তবে নরম হলো না। এ মারবে আমাকে, জীবনে যে একটা মশা মারতেও ভয় পায়। সে হেসে দিল আবির। মিষ্টি রেগে গেল। আমি কি বলছি শুনতে পাচ্ছিস না? প্রতিশোধ নে, নিজের প্রতি হওয়া অন্যায়ের প্রতিশোধ নে লিজা। মিষ্টির কথায় লিজা এক পা এগুলো ঠিকই, কিন্তু আঘাত করার বদলে ঠোঁট কামড়ে কেঁদে উঠল। পারবো না মিষ্টি, আমি কিছুতেই পারবো না। এই খারাপ মানুষটাকে আমি আমার সবটা দিয়ে ভালোবাসি। মিষ্টি রেগে হিসিস করে উঠল। বিরক্তিতে চোখ বন্ধ করে আবিরকে ধাক্কা দিল। অন্য মনস্ক থাকায় আবির টাম সামলাতে পারল না। মিষ্টি ছাড়া পেয়ে এক সেকেন্ডও সেদিকে এদিক সেদিক করল না। চোখের পলকে লিজার হাতের ছুরিটা ছোঁ মেরে নিয়ে কোপ বসিয়ে দিল আবিরের হাতে। সাথে সাথে আবিরের 3টি আঙুল আলাদা হয়ে নিচে পড়ে লাফাতে শুরু করলো। হঠাৎ আক্রমণে আবির আর লিজা আঁতকে উঠল। আবির নিজের হাত ধরে চিৎকার শুরু করলো। লিজা দৌড়ে গিয়ে কাপড়ের আঁচল দিয়ে চেপে ধরলো আবিরের কেটে যাওয়া আঙ্গুল। রক্তের বেগ সামাল দিতে কষ্ট হচ্ছে। আঁচল ভেদ করে রক্ত পড়ছে। মিষ্টি ছুরি হাতে দাঁড়িয়ে লিজার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। ভালোবাসা এত কেন অদ্ভুত? যেই মানুষটা পুরো জীবনটাই নরক করে দিয়েছে, সেই মানুষটা তার বিপদে কিনা এই মেয়ে পাগলের মতো অস্থির হয়ে পড়েছে। এটাই বুঝি ভালোবাসা? এমন ভয়ঙ্কর ভালোবাসা কারো জীবনে না আসুক। কাটার মতো গলায় বেঁধে থাকা ভালোবাসা সবার জন্য নিষিদ্ধ হোক। ততক্ষণে আবিরের চিৎকার শুনে হাওয়া বেগম আর রাবিয়া বেগম ছুটে আসে। ছেলের এমন অবস্থা দেখে অবলা মা দিশেহারা হয়ে যান। ছেলে যতই খারাপ, যতই পাপী হোক না কেন, মায়ের কাছে সন্তান নিষ্পাপ। এক স্পর্শকাতর ফুলের ন্যায় সন্তানের জায়গা মায়ের বুকে। সবাইকে দেখে মিষ্টি হাতে তালি দিতে শুরু করলো। বাবা, ছেলের চিৎকার শুনে সবাই দেখছি হাজির, অথচ এই সেম রুম থেকে প্রতিদিন লিজার চিৎকার শোনা যায়। তখন কেউ আসেন না কেন? রাবেয়া বেগম তেতে ওঠেন। একে তো অন্যায় করছো, তার উপর গলাবাজি করছো মেয়ে, এর ফল ভালো হবে না। মিষ্টি শব্দ করে হাসলো। মাত্র শুরু ফুপি। আম্মা, আল্লাহ তাআলা আপনাকে হায়াত দান করুক। সামনে আরও অনেক কিছু দেখার বাকি। কনসার্ট শেষে আলভির ফ্যান ফলোয়ার সবাই জেকে ধরেছে তাকে। কেউ কেউ প্রিয় সিঙ্গারের সাথে সেলফি তুলতে আসছে, কেউ অটোগ্রাফ নিতে আসছে। হঠাৎ করেই একটি মেয়ে এসে আলভিকে জড়িয়ে ধরলো। আই মিস ইউ আলভি, তোর জীবনের শ্রেষ্ঠ খবর নিয়ে এসেছি আমি। তুই বাবা হতে চলেছিস আলভি। আলভি চমকে তাকায়, এক ঝটকায় নিজের থেকে আলাদা করে দেয় মেয়েটিকে। দর্শকরা উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে তাদের দিকে। আলভি কোনো কিছু তোয়াক্কা না করে সোজা মেয়েটির গলা চেপে ধরল। দম বন্ধ হয়ে মেয়েটির চোখ কোটর থেকে বেরিয়ে আসতে চাইল। যেই বুকে মিষ্টি ছাড়া অন্য নারীর প্রবেশ নিষিদ্ধ, সেই বুকে মাথা রাখার সাহস কি করে দেখালো এই মেয়ে? আলভির কাজে দর্শক মহল খেপে গেল। মুহূর্তেই হট্টগোল, চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেল চারিদিকে। আলভি পরিস্থিতি দেখে নিজেকে সামলে নিল। মেয়েটির গলা ছেড়ে দিয়ে স্টেজ থেকে নেমে গেল। ছাড়া পেয়ে মেয়েটি বড় বড় করে দম নিল। আলভির পেছন পেছন ছুটতে ছুটতে বলতে লাগলো, আলভি, তুই একটার বদলে এতটা বদলে যেতে পারিস না। আমাদের সন্তানের কথা ভেবে
প্লিজ আমাকে গ্রহণ করে নে। এদিকে টিভি নিউজ চ্যানেলের লোকগুলো পেয়ে গেল তাদের ব্রেকিং নিউজ। সারা দেশের প্রায় প্রত্যেকটি চ্যানেলের হেডলাইন হলো বিখ্যাত সুরকার আলভি ওয়াহিদের গোপন স্ত্রী সন্তান সম্ভাবনা। টিভির দিকে নিশ্চুপ হয়ে তাকিয়ে আছে মিষ্টি, মুখে কোনো রা নেই। এইমাত্র টিভিতে আলভির যেই স্ত্রীকে দেখানো হলো তাকে দেখে মিষ্টির রু কেঁপে উঠল, ভাঙা কণ্ঠে উচ্চারণ করলো, তুই এখনো বেঁচে আছিস মিম। সো ফ্রেন্ডস, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং নিত্য নতুন গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।